হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ব্লেসিংস একাডেমি। তোমাদের এটা ম্যাথের সেকেন্ড ক্লাস। আচ্ছা, আগের দিনের ক্লাসে আমরা পার্সেন্টেজ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেইখানে আমরা কিছু প্রশ্ন করেছিলাম। আর সেখানে আমাদের হয়েছিল 11টা প্রশ্ন। আজকে আমরা 12 থেকে স্টার্ট করব। রেলের যত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আছে তো সেইগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করছি। তাহলে আমাদের আজকের প্রথম প্রশ্ন দেখা যাক কি বলেছে। দেখো, বলেছে ইন্টারনেট সার্ফিং এর জন্য প্রতি ঘন্টায় চার্জ যদি 25% বৃদ্ধি করা হয়েছে, প্রতি ঘন্টায় 25% চার্জ বৃদ্ধি পেয়েছে, তাহলে তুমি ব্যবহার করছো ইন্টারনেটটা এবং সেইখানে আগের থেকে তোমাকে এখন 10% ব্যয় বৃদ্ধি করতে হচ্ছে, মানে 10% পর্যন্ত তুমি ব্যয়টাকে বাড়াতে পারো। তাহলে সেই ক্ষেত্রে তোমার সময়কালের যে কমবে তো সেইটার শতাংশতে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে ধরে নাও প্রতি ঘন্টায় চার্জ হচ্ছে 100 টাকা। প্রতি ঘন্টায় চার্জ হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এটা আগে ছিল এবং আগে তুমি 1 ঘন্টায় ইউজ করতে। তাহলে 1 ঘন্টায় যদি তুমি ইউজ করো তাহলে তোমার খরচাটা কত হবে? 100 টাকাই হবে। ঠিক আছে, তাহলে আগে প্রতি ঘন্টায় চার্জ ছিল 100, তুমি খরচা করতে 100 টাকা, অর্থাৎ 1 ঘন্টা ইউজ করতে। এখন এইটা তোমার 25% বেড়ে গেছে, তাহলে এইটা এখন গিয়ে দাঁড়িয়েছে 125-এ। একটা জিনিস খেয়াল করবে, বাস্তবে যখন জিনিসের দাম বাড়তে থাকে তখন আমাদের আগেকার মতো খরচা করার সামর্থ্য থাকে না। আমরা হয়তো খরচাটা কিছুটা বাড়াই কিন্তু ততটা পরিমাণে পেরে উঠি না। এখানেও জিনিসটা সিমিলার হচ্ছে যে ব্যয় হচ্ছে তোমার 10% বেড়েছে, মানে 110 হয়েছে। তাহলে যখন 100 ভ্যালু ছিল তখন তুমি 100ই খরচ করতে, কিন্তু যখন 125 ভ্যালু হয়ে গেছে তুমি কিন্তু 110 অব্দি টানতে পারছো, অর্থাৎ 125 তুমি খরচা করতে পারছো না। তার মানে এই যে সময়টাও তোমার কমে যাবে। সময়টা কমবে, কতটা কমবে? না, এদিকে দুজনের ডিফারেন্স কত? 15। তাহলে 15 কমছে। ঠিক আছে, এই যে 15 কমছে, 15টা কার উপরে কমছে? না, 125 এর উপরে। তাহলে আমরা এটা বলতে পারি যে 15 কমছে 125 এর উপরে। তাহলে 100-তে কত? 25 দিয়ে কাটাকুটি করলে 25 দিয়ে 5, 25 দিয়ে 4, 5 দিয়ে 3, 3 4 12, 12%। তার মানে তোমার অ্যান্সারটা হয়ে গেল যে সময়কালের যে শতাংশ হ্রাস সেটা হবে 12%, অর্থাৎ অপশন বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আগে প্রতি ঘন্টায় চার্জ হচ্ছে 100, তুমি খরচা করতে 100 টাকা, অর্থাৎ 1 ঘন্টা ইউজ করতে। এখন যখন তোমার প্রতি ঘন্টায় চার্জ 125 হয়ে গেছে, তুমি আর 1 ঘন্টা ইউজ করতে পারছো না, তার থেকে কম সময়ের জন্য ব্যবহার করছো, যার জন্য তুমি পে করছো 110 টাকা। তার মানে 125 থেকে 15 কমালে 110 হবে, অর্থাৎ 15 কমছে 125-এর উপরে, তাহলে 100-তে কত কমবে? ঠিক আছে, সেটাকে হিসাব করলেই তোমার সময়কালের যে শতাংশ হ্রাস সেটা তোমার বেরিয়ে যাবে। নেক্সট, ভোটের উপর একটা প্রশ্ন আমাদের দিয়েছে যে একটি নির্বাচনে ভোটারদের 90% ভোট দিয়েছে। প্রদত্ত ভোটের 80% বৈধ ছিল, বিজয়ী বৈধ ভোটের 60% পেয়েছেন। বিজয়ী যদি এতগুলো ভোট পান তাহলে ভোটারদের সংখ্যা কত? এটাকে দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে তুমি 100 ধরে করতে পারো, যে মোট ভোটারের সংখ্যা আমি 100 ধরে নিই। ভোটারের সংখ্যা যদি 100 হয় তো তার মধ্যে হচ্ছে 90% ভোট দিয়েছে। ঠিক আছে, তাহলে ভোট দিয়েছেন 190%। 190% করলে 90 জন হবে। না, প্রদত্ত ভোটের 80% বৈধ ছিল। ঠিক আছে, বৈধ ভোটের সংখ্যা 100-র 80% মানে 80 কখনো করবে না, কারণ এই যে যতজন ভোট দিয়েছে তো তার 80% হচ্ছে বৈধ। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে বৈধ ভোটের সংখ্যা, ভোট দিয়েছে কতজন? 90 জন। ঠিক আছে, তাহলে 90-এর 80% কত হবে? না, 8×9 = 72। তাহলে বৈধ ভোটের সংখ্যা হচ্ছে 72। ঠিক আছে, আমরা যে 80% কার উপর অ্যাপ্লাই করলাম? না, 90-এর উপরে আমরা অ্যাপ্লাই করলাম। এবার এই 72-এর মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছে 60%, মানে 72-এর 60% করলে যেটা হবে সেইটাই হচ্ছে বিজয়ী প্রার্থী পেয়েছে। এবং বিজয়ী প্রার্থীর অ্যাকচুয়ালি ভোটের সংখ্যাটা হচ্ছে 64,800। তার মানে এইটাকে আমরা বলতে পারি ইকুইভ্যালেন্ট টু এইটা। বুঝা গেল? তাহলে এইখান থেকে তোমাকে বের করতে হবে 1 মানে কত আর 100 মানে কত। আর যদি আমি 1 মানে বের করতে চাই তাহলে কি হবে? 72 আর 60 নিচে বসে যাবে। আচ্ছা, 60% মানে 60/100, তাহলে 100টা উপরে চলে আসবে।
আবার এখানে বলেছে 100 মানে কত, তাহলে 100 মানে আবার একটা 100 আসবে না, এইটাকে ক্যালকুলেট করলেই তোমার অ্যান্সার চলে আসবে। আচ্ছা, আপাতত আমরা দেখতে পাচ্ছি যে 12 দিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 12 দিয়ে গেলে 6, 12 দিকে গেলে 5 বড় 60, 4 48, 4 বড় 48, 0 0। এদিকে 0 দিয়ে কাটলে, তাহলে এদিকে 6 দিয়ে কাটলে হচ্ছে 6 6 54 90, 6 15 90, ঠিক আছে 15। আর ওদিকে একটা দুটো তিনটে চারটে 0, 1 2 3 4, তাহলে 1,50,000 মানে অপশন সি হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, আমি প্রথম থেকে আরেকবার রিপিট করছি, সেটা হচ্ছে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 100, ভোট দিয়েছে তার 90%, 100 90% করলে হচ্ছে 90 জন। এই যে 90 জন ভোট দিয়েছে, 90 এর 80% হচ্ছে বৈধ, তাহলে 90 এর 80% হলে তোমার হচ্ছে 72, তাহলে বৈধ ভোটের সংখ্যা হচ্ছে 72টি। নাও বিজয়ী প্রার্থী এই বৈধ ভোটের 60% ভোট পেয়েছেন, তাহলে 72-এর 60% যেটা হবে সেটাই হচ্ছে বিজয়ী প্রার্থীর ভোটের সংখ্যা, যেটা হচ্ছে 64,800। ঠিক আছে, তাহলে 72-এর 60% হচ্ছে এইটা, 1 মানে কত, 100 মানে কত, তোমার অ্যান্সার কিন্তু হয়ে গেল। এইটা আমরা দেখলাম 100 ধরে। না, এটাকে তুমি যদি এক্স ধরে করতে তাহলেও কিন্তু আমাদের সলিউশন হতো, এবং সেটা ওয়ান লাইনের সলিউশন হতো। যদি আমি এক্স ধরি, ঠিক আছে, মোট ভোটারের সংখ্যা হচ্ছে এক্স, তাহলে এক্স এর 90% ভোট দিয়েছে, তাহলে এক্স এর 90% মানে 90/100, এতজন ভোট দিয়েছে। এবার যতজন ভোট দিয়েছে তার 80% হচ্ছে বৈধ, ঠিক আছে, তাহলে এইটার আবার যদি 80% করি, এটা হচ্ছে বৈধ ভোটের সংখ্যা। ঠিক আছে, এবার বৈধ ভোটের 60% বিজয়ী প্রার্থী পেয়েছে, মানে এই টোটালটার 60% যদি আমি করি, তো সেইটা গিয়ে দাঁড়াবে 64,800। ওইটাকে তুমি যদি আবার ক্যালকুলেশন করো, যে 100 গুলোকে উপরে নিয়ে গেলে 90 80 60 কে নিচে নিয়ে গেলে, ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে তোমার ওই আনসারটাই আসবে 1,50,000। ঠিক আছে, এই ধরনের সলিউশনকে বলা হচ্ছে ওয়ান লাইনার সলিউশন। ঠিক আছে, মানে একটা লাইনে তুমি গোটা সলভিংটা করে দিচ্ছ, তোমাকে ওই বারবার করে স্টেপ বাই স্টেপ লিখতে হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেল। তাহলে তোমরা দুটো মেথডের যে কোনো একটা ফলো করতে পারো, হয় 100 ধরে করতে পারো অথবা এক্স ধরে করতে পারো। চলে এসো নেক্সট পরের প্রশ্নে। পরেরটা কি বলেছে দেখা যাক, যে এ আর বি দুটি বিন্দু পরস্পরের থেকে 5 সেন্টিমিটার দূরে। আচ্ছা, দুটো বিন্দু, একটা এ আর একটা বি, ঠিক আছে, এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 5 সেন্টিমিটার, এবং সি হলো এবিতে অবস্থিত এমন একটি বিন্দু যেখানে এসি হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এইটাকে যদি আমি সি ধরি, তাহলে এইখান থেকে এতটা হচ্ছে 3, আর বাকিটা নিশ্চয়ই 2 হবে। এবার আমাকে বলেছে যদি এসি এর দৈর্ঘ্য 6% বৃদ্ধি করা হয়, তাহলে সিবি এর দৈর্ঘ্য কত পার্সেন্ট হ্রাস পাবে। দেখো, টোটালটা কিন্তু 5 সেন্টিমিটারই থাকবে, ঠিক আছে, তাহলে এসি এর দৈর্ঘ্য আমি যত পার্সেন্ট বৃদ্ধি করাবো, ওই ভ্যালুটা যেটা হবে, ঠিক আছে, সিবি এর ভ্যালু কিন্তু ততটাই কমবে। তাহলে এসি এর দৈর্ঘ্য কত বৃদ্ধি পাচ্ছে, এসি বৃদ্ধি পাচ্ছে 6%। কার 6%? না, এসি এর ভ্যালুটা কত ছিল 3, তাহলে 3 এর 6%, 318/100, 18কে 100 দিয়ে ভাগ করলে 0.18। তাহলে এসির ভ্যালুটা 0.18 পরিমাণ বেড়ে গেছে। তার মানে আমরা এটা বলতে পারি যে সিবি এর পরিমাণটা তত পরিমাণই হ্রাস পেয়েছে। ঠিক আছে, এই দিক থেকে যদি 0.18 বেড়ে যায়, সামান্য একটু বেড়ে গেল, তাহলে সিবি এর দৈর্ঘ্যটা ততটাই কমবে। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমাকে শতাংশে কনভার্ট করতে হয়, তাহলে সিভি এর ভ্যালু আগে কত ছিল 2, ঠিক আছে, কতটা কমছে, না 0.18 এতটা কমছে। তাহলে 2 এর উপরে এতটা কমছে, তাহলে 100টা কত কমবে। যেই তুমি এটাকে 100 দিয়ে গুণ করলে দশমিক পার্টটা উঠে গেল, মানে 18কে 2 দিয়ে ভাগ করলে তোমার অ্যান্সারটা হচ্ছে 9%। ঠিক আছে, অ্যান্সারটা 9%। বোঝা গেল। এখানে তোমাকে খেয়াল রাখতে হবে যে মোট দৈর্ঘ্য যেটা আছে 5 সেন্টিমিটার, ওটা আগে যা ছিল এখনো কিন্তু সেটাই থাকবে। ওকে, নেক্সট। পরেরটা কি বলেছে আমাদের, যদি নির্ধারিত তারিখের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়, তাহলে বিলের পরিমাণের উপর 4% হ্রাস পাবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট তারিখের মধ্যে যদি আমি টাকাটা শোধ করে দিই, তাহলে আমি 4% ছাড় পাবো। নির্ধারিত তারিখের আগে বিল পরিশোধ করে একজন ব্যক্তি 13 টাকা হ্রাস পেয়েছেন,
ঠিক আছে, তাহলে একজন ব্যক্তির 13 টাকা কমেছে, তাহলে 4% যখন কমছে, দেখো পার্সেন্টেজে যখন আমি বলছি 4% কমছে, আবার টাকার ভিত্তিতে যখন বলছি আমি বলছি 13 টাকা কমছে, তার মানে এটা আমরা বলতে পারি যে 4% মানে হচ্ছে 13 টাকা। ঠিক আছে, তাহলে 1% মানে কত, 13/4। আর 100% মানে কত, 100% মানে হচ্ছে, কারণ টোটাল বিলটা সবসময় আমরা 100%ই ধরবো, তাহলে 100% মানে এটাকে 100 দিয়ে গুণ। ঠিক আছে, 4×25 100, 25×12 হচ্ছে 300, 25×13 হচ্ছে 325, তাহলে এখানে আনসারটা হয়ে গেল 325। এই হিসাবটা তোমরা আরেকভাবে করতে পারো যে 4 মানে 13, 1 মানে 13/4 লেখার দরকার নেই, কারণ 4-এর মাল্টিপল তো 100, তাই না? 4×25 যেহেতু 100, তাহলে এদিকে 25 দিয়ে গুণ হচ্ছে, মানে ওই দিকেও তোমার 25 দিয়েই গুণ হবে। বোঝা গেল? নেক্সট, এই প্রশ্নটা একটু টাফ আছে, এইটাকে তোমরা ভালোভাবে মন দিয়ে দেখবে। আমাকে বলেছে একজন ব্যক্তিকে প্রথমে 4,500 টাকার উপর 20% কর দিতে হলো। যখন আমরা ট্যাক্স দিই তখন বিভিন্ন স্ল্যাবের উপর দেওয়া হয়, যেমন ধরে দাও আমার স্যালারি হচ্ছে 20,000, তাহলে 20,000 যদি হয়, এবার আমাকে ট্যাক্স ডিপার্টমেন্ট বললো যে আপনি প্রথম 5,000-এর জন্য এত টাকা ট্যাক্স দেবেন, পরে 4,000-এর জন্য এত টাকা ট্যাক্স দেবেন। ঠিক আছে, একটা নির্দিষ্ট স্ল্যাব তৈরি করে দেওয়া হয়। ঠিক আছে, এবার প্রথম 5,000-এর জন্য ধরা যাক 20%, তাহলে 5,000-এর 20% যেটা হবে সেটা আমাকে পে করতে হবে। পরে 4,000 যখন আমি হিসেব করছি, তখন আমি কি বলবো না, 5,000 থেকে 4,000, অর্থাৎ 5,000 থেকে 9,000, 4,000 ডিফারেন্স হচ্ছে। তো এখানেও আমরা সেটাই করব। তাহলে প্রথম 4,500-র উপর 20% যদি হয়, তাহলে 4,500-র 20% মানে হচ্ছে 900। এবার তোমাকে বলেছে 4,500 থেকে 7,500, ঠিক আছে, এর উপর 25%। তাহলে এই হিসাবটা তুমি কিভাবে করবে? তোমাকে দেখতে হবে যে 4,500 থেকে 7,500 এর ডিফারেন্সটা কত হচ্ছে। না, 7,500 থেকে 4,500 বিয়োগ করলে তুমি পাচ্ছ 3,000 টাকা, তাহলে ডিফারেন্সটা হচ্ছে 3,000 টাকা। তাহলে ওই 3,000-এর উপরে 25% তোমাকে ট্যাক্স দিতে হবে। 25×3=75, মানে 750 টাকা এদিকে ট্যাক্স হলো। এবার টোটাল ট্যাক্সগুলোকে যোগ করতে হবে। পরেরটা তোমাকে বলেছে 7,500 টাকার বেশি যদি হয়, তাহলে তোমাকে 30% কর দিতে হবে। দেখো আমার ইনকামটা জানা নেই, তাহলে ইনকামটাকে তোমাকে কিন্তু এখানে এক্স ধরতেই হবে। ঠিক আছে, ধরে নিচ্ছি যে ইনকামটা হচ্ছে এক্স টাকা, তাহলে এক্স থেকে 7,500 যে ডিফারেন্স, সেইটাকে আমরা যদি এক্স মাইনাস 7,500 বলবো। এক্স এর ভ্যালুটা ডেফিনেটলি বড়, তার কারণ হচ্ছে যে আমরা বলছি কি যে লোকটার আয় হচ্ছে এক্স টাকা, আর 7,500-র উপরে, কারণ তোমাকে বলা হয়েছে 7,500 থেকে তোমার ইনকাম যতটা, তো তার যে ডিফারেন্সটা তার উপর 30%, তাহলে ডেফিনেটলি ওটা এক্স এর ভ্যালুটা 7,500 থেকে বড় হবে। ঠিক আছে, এর 30% করে যেটা হবে, আচ্ছা এর 30% হিসাব করে নাও। 30%-এর সাথে যদি আমি এক্স কে গুণ করি, তাহলে এদিকে হবে 30/100, মানে 3/10, তার সাথে এক্স গুণ মানে 3x/10, আর 30%-এর 7,500-এর 30% কত হবে, দুটো শূন্য কেটে গেল, তাহলে এদিকে 0, 3×15, 323, 2250। তাহলে এই তিনটেকে যদি আমি যোগ করি, আমি টোটাল ট্যাক্সের টাকাটা পেয়ে যাবো। কি বললাম, এদিকে 900 আর এদিকে 750, আর এইদিকে হচ্ছে তোমার 3x/10 মাইনাস 2,250, তাহলে আমি টোটাল ট্যাক্সের টাকাটা পেয়ে গেলাম। আচ্ছা, টোটাল ট্যাক্সের টাকাটা তোমাকে বলেছে যদি তার আয়ে 23.33% কর হিসেবে প্রদান করেন, তাহলে তার আয় কত হবে। না, 23.33 মানে হচ্ছে 23.1 ওটাকে তুমি ভেঙে ছোট করে নাও, তাহলে 23×69 আর 70, 70/300, তার মানে 7/30। ঠিক আছে, তার মানে টোটাল তোমার যে ইনকাম, তো সেই ইনকামের 7/30 অংশ তুমি ট্যাক্স হিসেবে দিচ্ছ, ইন্টু এক্স। বুঝা গেল ব্যাপারটা? এইবার তোমাকে জাস্ট সলিউশন করতে হবে। তাহলে 7x-টাকে এইদিকে নিয়ে চলে এসো, এক্স গুলোকে একদিকে নিয়ে চলে এসো, আর এগুলোকে হিসাব করে ওইদিকে নিয়ে চলে যাও। 9 আর সাথে 1,650, 1,650 আর 2,250 এর ডিফারেন্স হচ্ছে 600, তাহলে 600টা এদিকে এলে প্লাস 600 হবে,
এদিকে 30 লসাগু, 3 থেকে 9, 9 থেকে 7 বাদ দিলে হচ্ছে 2, 2 দিয়ে গেলে 15, 6 15 90, তার মানে এক্স মানে হচ্ছে 9,000 টাকা। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু আমাদের একটু টাফ ছিল, ক্যালকুলেশন আছে তো এবং রেয়ার। ঠিক আছে, খুব সম্ভবত তোমরা বেশি পরীক্ষাতে এটা দেখতে পাবে না, এবং এই প্রশ্নটা এসেছিল বলেই কিন্তু তোমাদেরকে করাচ্ছি। তো তোমরা মন দিয়ে দেখো, এবং আমি আরেকবার রিপিট করছি। ঠিক আছে, প্রথম 4,500-এর উপর 20%, তাহলে 4,500-এর 20% মানে হচ্ছে 900 টাকা। 4,500 থেকে 7,500 ডিফারেন্সটা হচ্ছে 3,000, তো 3,000-এর 25% মানে হচ্ছে 750 টাকা। তাহলে এবার যে টাকাটা তোমার পড়ে রইলো, ঠিক আছে, তোমার ইনকাম যদি এক্স টাকা হয়, 7,500 বেশি হলে তোমার 30% কর। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 7,500, তো তার উপর তোমার 30%, সেটাকে হিসাব করলে এটা দাঁড়ালো। তাহলে এই তিনটেকে যোগ করলে তোমার মোট ট্যাক্সের পরিমাণটা দাঁড়াচ্ছে। আর প্রশ্ন তোমাকে এটাও বলে দিয়েছে যে মোট আয়ের 23.13% যেটা হবে, সেইটা হচ্ছে তোমার ট্যাক্সের টাকা। তাই সেই জন্য আমি কি করলাম, এক্স এর 23.33%, যেটার ভ্যালু হচ্ছে 7/30। তাহলে এটাকে ক্যালকুলেশন করতে আমাদের এক্স এর ভ্যালুটা বেরোলো 9,000, মানে তোমার ইনকামটা হচ্ছে 9,000 টাকা। ঠিক আছে, নেক্সট পরেরটা বলেছে আমাদের একটি প্রতিষ্ঠানে পুরুষ শ্রমিকের গড় বেতন হচ্ছে 5,200, মহিলা শ্রমিকের গড় বেতন 4,200, সকলের গড় বেতন হচ্ছে 5,000 টাকা। তাহলে প্রতিষ্ঠানটিতে পুরুষ শ্রমিকের শতকরা হার কত? না দেখো, বেশিরভাগ প্রশ্নে যখন তোমাকে এরকম পুরুষ মহিলা বা ছেলে মেয়ে অথবা অফিসার নন অফিসার এই ধরনের বিপরীত জেন্ডার দেওয়া থাকে বা বিপরীত দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তোমার অ্যালিগেশন অ্যাপ্লাই হয়, এবং এখানেও কিন্তু সেটা হবে। অ্যালিগেশনের নিয়ম হচ্ছে যে এইখানে এখানে এখানে মানে তিনটে ক্যাটাগরি তোমাকে সেম হতে হবে। তো সেই হিসেবে পুরুষদের গড় বেতনটা হচ্ছে 5,200, মহিলাদের গড় বেতন হচ্ছে 4,200, এবং ওভারঅল গড়টা হচ্ছে 5,000। ঠিক আছে, অ্যালিগেশনের দুটো নিয়ম মাথায় রাখবে, যে এই তিনটে ক্যাটাগরি সেম হবে। প্রথম নিয়মটা হচ্ছে তিনটে ক্যাটাগরি সেম, এটাও পুরুষদের গড় আয়, এটাও মহিলাদের গড় আয়, এটা সকলের গড় আয়। ঠিক আছে, মানে গড় আয় এইটা হচ্ছে সেম ক্যাটাগরি, এবং মাঝে যে ফিগারটা থাকবে একটার থেকে বড় হবে, একটা থেকে ছোট হবে, নাহলে কিন্তু অ্যালিগেশন হয় না। তো যাই হোক, এবার ডায়াগোনালি বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। 5,200 থেকে 5,000 বিয়োগ করলে হবে 200 টাকা, আর এইদিকে 5,000 থেকে 4,200 বাদ দিলে তোমার এদিকে হবে 800। তাহলে রেশিওটা হয়ে গেল 800:200, মানে হচ্ছে 4:1। মানে পুরুষ যদি 4 জন হয়, তাহলে মহিলার সংখ্যাটা হবে 1 জন। আমাদের পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে দুজনকে মিলিয়ে টোটালটা হচ্ছে 5 জন। যদি 5 জন টোটাল হয়, তো তার মধ্যে পুরুষ হচ্ছে 4 জন। পুরুষের সংখ্যাটা আমাদের জানতে চেয়েছে। তাহলে 5-এর মধ্যে যদি 4 হয়, তাহলে 100-তে কত? তোমার আনসারটা হচ্ছে 80%, অর্থাৎ অপশন বি। ঠিক আছে, লাস্টে যে রেশিওটা আসছে, তো সেই রেশিওর ভিত্তিতে আমরা ওটাকে পার্সেন্টেজ করে দিচ্ছি, অসুবিধা নেই। নেক্সট পরেরটা বলেছে একজন টাইপিস্ট 30/15 সেন্টিমিটারের একটি কাগজ ব্যবহার করেন। ঠিক আছে, তাহলে একটা কাগজ এই দিকটা ধরে নাও 30, আর এই দিকটা হচ্ছে 15। তাহলে 30 আর 15 গুণ করলে তোমার হচ্ছে 450। আচ্ছা, তিনি ওপরে এবং নিচে 2.5 সেন্টিমিটার এবং উভয় পাশে 1.25 সেন্টিমিটার মার্জিন রেখে যান। তাহলে টাইপ করার জন্য কাগজের আনুমানিক কত শতাংশ জায়গা খালি থাকে? টাইপ করার জন্য কত শতাংশ জায়গা খালি থাকে? ঠিক আছে, মানে কত শতাংশ জায়গা আমি লিখছি সেইটা ডিপেন্ড করছে। আচ্ছা, তার মানে গোটাটা হচ্ছে তোমার 450, তাই না? পুরো কাগজটা হচ্ছে, পুরোটা যদি আমি লিখি, তাহলে হচ্ছে 30x15, মানে হচ্ছে 450। এইবার ভেবে দেখো যে উপরে আর নিচে তুমি 2.5 সেন্টিমিটার জায়গা ছাড়ছো। ঠিক আছে, আচ্ছা, এদিকেও 2.5 কমবে। ঠিক আছে, পুরোটা ইউজ করছি না, এদিকে 2.5 কমবে, এদিকেও 2.5 কমবে।
তাহলে উভয় দিকে যদি আমার 2.5 করে কমে, তাহলে এখন এইটার লেন্থ কত হবে? ঠিক আছে, তাহলে মার্জিন দেওয়ার পরে, ঠিক আছে, মার্জিনের পরে যে রেক্ট্যাঙ্গেলটা তোমার তৈরি হলো তার দৈর্ঘ্য কিন্তু আর 30 সেন্টিমিটার থাকছে না। এইদিকে আড়াই, এইদিকে আড়াই, মানে 5 কমে যাচ্ছে। মার্জিনের পরে দৈর্ঘ্যটা হচ্ছে 30 মাইনাস 5 মানে হচ্ছে 25। ঠিক আছে, মানে এদিকে আড়াই আড়াই 5 কমছে। তাহলে একইভাবে উভয় পাশে 1.25, মানে এদিকেও 1.25, এদিকেও 1.25, মানে 15 যে ভ্যালুটা সেইটা কিন্তু আর 15 থাকবে না, মানে প্রস্থটাও তোমার কি হচ্ছে, কমে যাচ্ছে। না 1.25 এর ডবল কত হবে? 1.25 এর ডবল হচ্ছে 25 দুগুণে 50 আর 2 কে 2 মানে 2.5, অর্থাৎ 2.5 কমে যাচ্ছে। তাহলে 15 থেকে 2 কমালে হচ্ছে 13, আরো 0.5 কমালে হচ্ছে 12.5। তাহলে এখন তোমার ক্ষেত্রফল বা এরিয়াটা কত হচ্ছে হিসাব করে নাও। 25 দিয়ে যদি আমি গুণ করি, 25 5 125, সাথে হলো হচ্ছে 12, 25 12 হচ্ছে 300, তার সাথে 12 যোগ করলে 312। তার মানে তুমি কতটা জায়গায় লিখতে পারছো, এই অংশটা হচ্ছে তোমার ওই ভ্যালুটা, মানে 312.5। তাহলে 450 মধ্যে 312.5 তুমি লিখতে পারছো, তাহলে 100তে কত? এইটাকেই তোমাকে হিসাবটা করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে 450 উপরে তুমি লিখতে পারছো 312.5। দশমিকটাকে উঠিয়ে দাও, নিচে একটা শূন্য নিয়ে চলে গেছো, ইন্টু 100%। ঠিক আছে, তার মানে এইটাকে হিসাব করতে হবে, এটা হিসাবে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। এটা হতেও পারে যে হিসাবটা পুরোপুরি নাও মিলতে পারে, তোমার এটা অ্যাপ্রক্সিমেশনে আসতে পারে। চলো চেক করি। 5 দিয়ে গেলে হচ্ছে 9, 5 দিয়ে গেলে 5 30, 1 12, 5 দুগুণে 10, 2 25, 5 হচ্ছে 25। আচ্ছা, 6 2 8 আর 5 13, মানে এটা 9 দিয়েই যাবে না, তাহলে ভাগ করে দাও। 7 নং 63, 6 নং 54, তাহলে দিকে 8, 5টা 6 হলো, মিলে গেল 9 9 81, 69 পয়েন্ট সামথিং অ্যান্সার। তাহলে 69 পয়েন্ট সামথিং এর কাছাকাছি অপশনটা হচ্ছে 70%। ঠিক আছে, আমাকে আনুমানিক ভাবে নিতে হলো বা অ্যাপ্রক্সিমেশনে নিতে হলো। যেহেতু তোমার অ্যান্সারটা 69 পয়েন্ট সামথিং আসছে, তার মানে তোমরা ফাইনালি বলতে পারো অ্যান্সারটা হচ্ছে 70%। বুঝা গেল? নেক্সট নাও, দুখানা টাফ প্রশ্ন করার পরে আমাদের একদম একটা ইজি প্রশ্ন দিয়েছে, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। এখানে কে এর ভ্যালুটা কত হবে? কে পার্সেন্টেজ অফ 280 ইকুয়াল টু 50% অফ 350। না, পার্সেন্টেজ যখন ইকুয়াল চিহ্ন আছে, তার মানে উভয় পক্ষ থেকে পার্সেন্টেজ চিহ্ন আমার কেটে যাবে। তার মানে কে ইন্টু 280 ইকুয়াল টু 50 ইন্টু এইটা, তার মানে কে ইকুয়াল টু 50 ইন্টু 350 ডিভাইডেড বাই 280। 7 দিয়ে কাটো, 7 দিয়ে গেলে 5, 7 দিয়ে গেলে 4, এটা 2 দিয়ে গেলে 2, 2 দিয়ে গেলে 25, 25 5 125, তো তাকে 2 দিয়ে ভাগ, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 1 10 5 দুগুণে 10। এই অ্যান্সারটা হচ্ছে 62.5, অর্থাৎ অপশন এ হচ্ছে উত্তর। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, যদি একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর 50% বৃদ্ধি করা হয়, তাহলে এর ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে? দেখো, এই ধরনের প্রশ্ন যখন থাকবে তখন কিন্তু আমরা সাকসেসিভ ইউজ করব। সাকসেসিভের নিয়মটা আমরা কি জানি, যে এক্স এর উপরে তোমার যদি y% বৃদ্ধি হয়, তাহলে মোট বৃদ্ধির সংখ্যাটা হচ্ছে এইটা, তাই তো? এটার ক্ষেত্রেও আমাদের সেটাই হবে। ঠিক আছে, তাহলে প্রতিটা বাহু দৈর্ঘ্য 50% বাড়ছে, মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 50, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 50, কারণ বর্গক্ষেত্রে প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান হয়। তাহলে তুমি এখানে করছো কি না, 50 প্লাস 50 প্লাস 50 ইন্টু 50/100, এটা করলেই তোমার অ্যান্সার চলে আসবে। এদিকে 100 আর এদিকে 25, মানে 125 হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, বর্গক্ষেত্র হোক বা আয়তক্ষেত্র হোক, তোমাকে যদি এরকম প্রশ্ন থাকে, আয়তক্ষেত্রের প্রশ্নটা কিরকম হবে, যদি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থকে যথাক্রমে 20% এবং 30% বাড়ানো হলেও, তাহলে তার ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে? তো সেখানে 20 আর 30 তোমাকে সাকসেসিভে নিয়ে নিতে হবে। ঠিক আছে, নেক্সট। না, এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে তাজা ফলে 68% এবং শুষ্ক ফলে 20% জল থাকে,
তাহলে 100 কেজি তাজা ফল থেকে তুমি কতটা শুকনো ফল পেতে পারো? ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে করব দেখে নাও। তাহলে এই দিকে আমি লিখছি, প্রথমে তাজা ফলটাকে লিখছি। তাহলে যে কোনো ফলের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে জল আর একটা হচ্ছে শস্য দানা। ঠিক আছে, বা যেটাকে বলে পাল্প, মানে ওয়াটার, আর একটা হচ্ছে পাল্প বা শস্য বা শাঁস। শাঁস, শস্য ঠিক বলা ঠিক না, শাঁস। ঠিক আছে, তাহলে 68% যদি আমার জল থাকে, তাহলে 100-র মধ্যে যদি 68 জল থাকে, তাহলে 100 থেকে 68 বাদ দিলে 2 70 আর 23 মানে হচ্ছে 32 পরিমাণে পাল্প থাকবে। এটাকে কাটাকুটি করে ছোট করে নেওয়া, 4 দিয়ে গেলে 17, 4 দিয়ে গেলে হচ্ছে 8। নাও শুষ্ক ফলে হচ্ছে 20% জল। শুষ্ক ফলে হচ্ছে 20% জল, মানে 20 যদি জল হয় তাহলে 80 হচ্ছে পাল্প। ঠিক আছে, তাহলে কাটাকুটি করলে 20 কে 20, 4 20 80। তাহলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, কাটাকুটির পোর্শনটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। এটা 17 আর এদিকে 8, এদিকে 1:20। ঠিক আছে, এটা তাজা ফল আর এটা শুষ্ক ফল। নাও একটা জিনিস ভেবে দেখো, ধরো তোমার একটা আঙুর আছে, তাহলে আঙুর থেকে জলটা বেরিয়ে গেলে সেটা কিশমিশে পরিণত হলো। ঠিক আছে, তাহলে কিশমিশে যখন পরিণত হলো, ওর পাল্পের পরিমাণ তো একই থাকবে, শুধুমাত্র জলটা উবে যাবে, তাই তো? তার মানে আমরা এটা বলতে পারি যে এই দুটোর যে ভ্যালুটা সেইটা কিন্তু তোমার একই থাকবে। আচ্ছা, ওখানে শুষ্কর ক্ষেত্রে 20% জল ছিল, তাই তো? মানে আমি লিখেছিলাম 20 হচ্ছে জল আর 80 হচ্ছে পাল্প। ঠিক আছে, তাহলে 20 আর 80 ছিল। আচ্ছা, 20 আর 80 থাকলে এখানে আমি ভুল লিখেছি। দাঁড়াও, রেশিওটা আমি আরেকবার চেক করে নিই। একটা তাজা ফল আর একটা হচ্ছে শুষ্ক ফল। ঠিক আছে, তাজা ফলের ক্ষেত্রে হচ্ছে 68%, তার মানে 68 আর 32 যদি হয়, তাহলে এদিকে 4 দিয়ে গেলে হচ্ছে 17, 4 দিয়ে গেলে হচ্ছে 8, আর এদিকে 20% মানে 20 আর 80 মানে 1:4। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পাল্পের পরিমাণটা আমাদের কিন্তু একই থাকবে, অর্থাৎ এই দুটোর ভ্যালুকে আমাদের সেম করতে হবে। তো বুঝতেই পারছো দুটোকেই আমাদের 8 করতে হবে। এটা অলরেডি 8 আছে, তার মানে এটা যেরকম আছে রেখে দাও, আর এইটাকে 8 করার জন্য 2 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, 2 একে 2, 4 দুগুণে 8। তাহলে দেখো এখন পাল্পের পরিমাণটা আমাদের সমান হয়ে গেল। এইভাবে যখন নতুন রেশিও করবে, তখন কোনোভাবে আমাদের পুরনো রেশিওটা আর কাজে লাগবে না। সুতরাং পরীক্ষায় যাতে ভুল না হয়ে যায়, তো সেই কারণে তোমরা সবসময় পুরনো রেশিওটাকে কেটে দেবে। ঠিক আছে, তাহলে 100 কেজি তাজা ফল, তাহলে তাজা ফলের টোটাল পরিমাণটা এদিকে 17 8 যোগ করলে কত হচ্ছে 25, তাই না? এই দুটোকে যোগ করলে তোমার হচ্ছে 25। তাহলে তাজা ফলের পরিমাণটা হচ্ছে 25। যদি আমি রেশিও দেখি, অ্যাকচুয়ালি ওর ভ্যালুটা হচ্ছে 100 কেজি, তার মানে 25 মানেই 100 কেজি। তাহলে 1 মানে হচ্ছে 4 কেজি। 1 মানে যদি 4 কেজি হয়, তোমাকে জানতে চেয়েছে যে 100 কেজি তাজা ফল থেকে কতটা শুকনো ফল পাওয়া যায়। আচ্ছা, শুকনো ফলের পরিমাণটা কত হচ্ছে না, 8 আর 2 যোগ করলে কত হবে 10। তাহলে 10-এর ভ্যালুটাই হচ্ছে তোমার শুকনো ফলের পরিমাণ। 10 মানে হচ্ছে 4×10 = 40, অর্থাৎ 40 কেজি যেটা হচ্ছে তোমার অ্যান্সার, অর্থাৎ অপশন বি হচ্ছে উত্তর। ঠিক আছে, বোঝা গেল? তাহলে পার্সেন্টেজ চ্যাপ্টারের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আজকে ডিসকাস করা হলো। নেক্সট ক্লাসে আমরা অন্য আর একটা চ্যাপ্টার নিয়ে চলে আসবো, তো আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ ফর লিসনিং। গুড বাই।